আমার নাম সারা সারা জাকের। আমি নিজেকে একজন অভিনেতা নির্দেশক বলতেই পছন্দ করি, যদিও এখন কালের ফেরে ঠিক সেই পরিচয়ে কাজ করে যাওয়াটা সম্ভব হচ্ছে না। অন্যান্য ক্ষেত্রেও নিজেকে ছড়িয়ে দিতে হচ্ছে। সো ইন দ্যাট সেন্স নিজেকে যদি আমার পরিচয় করাতে হয়, তাহলে আমার বলতে হবে যে আই এম আ মিডিয়া পারসন। কারণ আমি এখন মঞ্চে দীর্ঘ ৭৩ থেকে ২০০০ সন অবধি আমি কাজ করেছি অভিনেতা নির্দেশক হিসেবে। পাশাপাশি লেখাপড়া শেষ করেছি এবং তারপরে কাজে মানে রুজির ব্যাপারে নিজেকে মানে আমার একটা রোল প্লে করতে হয়েছে বা সেটাও আমার ক্যারিয়ারের জন্য করতে হয়েছে। কারণ শুধু নাটক করে তো চলা যায় না, বাংলাদেশের বাস্তবতা সেটা নয়। সেই জন্যই আমি পাশাপাশি মিডিয়া জগতের সাথে যুক্ত হয়েছি নানানভাবে। একটা হচ্ছে যেটাকে বলে সোশ্যাল কমিউনিকেশন বা বিজ্ঞাপন জগতের একটা অংশ, আর হচ্ছে যে প্রোডাকশন মানে অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে মূলত বিহাইন্ড দ্য ক্যামেরায় এই কাজগুলো আমার করতে হয়েছে। আমি আসলে যখন বড় হচ্ছি তখন আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ক্যারিয়ারটা এরকম হবে, যে আমি একটা থিয়েটার এবং একটা মিডিয়া পারসন হব। এবং এটা আমার চিন্তারও বাইরে। তখন যেই পরিবেশে আমরা বড় হয়েছি, তখন আমাদের বাসায় আমার বাবা এতটাই বই পড়ায় বিশ্বাস করতেন বা পড়তেন নিজেই, এবং আমার মাও, যে আমরা এমনকি রেডিও তেমন শোনা হতো না আমাদের বাসায়। সুতরাং এক অর্থে খুব যেই চর্চাটা হতো সাহিত্য চর্চা, নট ইন দ্য সেন্স দ্যাট লেখালেখি কেউ খুব করছে। আমার আব্বা খুব বই পড়তেন, আমার আম্মাও খুব বই পড়তেন। আব্বা অনেক কঠিন কঠিন বই পড়তেন, এক্সিস্টেনশিয়ালিজমের সাখতের বই, ক্যামুর বই, সিমন ডি বুভরের বই। আর আম্মাও বেশ ভালো কঠিন ধরনের নভেলগুলো পড়তেন। আব্বা চাকরি শুরু করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ঠিক আগে। তখন ব্রিটিশ আর্মিতে আব্বা যোগ দিয়েছিলেন। কিন্তু আব্বা যেহেতু সবসময় খুব ভালো ছাত্র ছিলেন, কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা করেছেন, আব্বার বোধহয় কোনো কালেই ওই আর্মি লাইফটা খুব আব্বা উপভোগ করতে পারেনি, এবং হি কুড নেভার অ্যাডজাস্ট উইথ দ্যাট লাইফ। যাই হোক, সেটা আমার আব্বার নাম মেজর SM আমিন, রিটায়ার্ড, এবং এখন উনি প্রয়াত। আর আমার আম্মা এখনও বেঁচে আছেন, আলিয়া আমিন। আর আম্মা, আমরা ছোট ছোট পরপর 4 ছেলে মেয়ে ওনার হয়েছিল। সেজন্যই উনি ডিসিশন নিয়েছিলেন যে উনি স্কুলে চাকরি করবেন, কারণ ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়া এবং ওখানে সময় কাটানো এটাই একটা ভালো উপায়। আর আম্মা কলকাতা ডায়োসিসে পড়েছেন। আই হোপ আই গট দ্য প্রনাউন্সিয়েশন রাইট, কারণ আমার মনে হয় যে অনেক সময় আমরা উচ্চারণটা ঠিক মতো করতে পারি না। তো ডায়োসিশনস আই প্রিজিউম ইজ দ্য ওয়ার্ড। তো আম্মা ওখানে পড়াশোনা করেছেন, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিলেন। সেই কালে ওই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার কারণেই ভালো স্কুলে চাকরিতে সুযোগ হতো। তো আম্মা আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলে আম্মাও শিক্ষকতা করেছেন। এই আমার আব্বা আম্মার পরিচয়। এবং আমার জন্ম হয়েছিল তৎকালীন পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানে। এবং আমার জন্মের পর আমাকে দেখে আমার আব্বা আম্মা, বিশেষ করে আমার আম্মা, খুবই খুশি হয়েছিলেন। কারণ আমি যখন চোখ খুলেছি তখন দেখলেন যে ওনার মেয়ের চোখ নীল। তো শি ওয়াজ কোয়াইট রোম্যান্টিসাইজড বাই দ্য ফ্যাক্ট দ্যাট এরকম নীল চোখ। আর আমার গায়ের রঙটা এখন যেরকম একটু মেটে হয়ে গেছে, এরকম ছিল না, বেশ ফর্সাই ছিলাম। আই ওয়াজ কোয়াইট লাইক এ ডল, এবং একটা পুতুলের মতো মেয়ে। এবং আম্মা প্রথম সন্তান থেকে আশা করছিলেন যে একটা মেয়ে হবে, কিন্তু আমি তৃতীয়, 2 ভাইয়ের পরে আমি হয়েছি। এবং তারপর যখন আমাকে উনি কোলে পেলেন তখন শি ওয়াজ থ্রিলড। এবং
এবং আমার মনে হয় এই জিনিসটা আমাকে এই জন্মের পরে একটা মা যখন তার সন্তানকে দেখে অত খুশি হয় এবং সেই গল্পটা যখন সে ছোটোবেলা থেকে শুনতে থাকে সবসময়, যে তোমাকে দেখে আম্মা আমাকে বলতো আমার ডাক নামে, যে তোমাকে দেখে আমি এত খুশি হয়েছিলাম এবং তোমার চোখ নীল ছিল এবং তোমাকে ঠিক যেন পুতুলের মতো ছিলে তুমি, আর তোমাকে নিয়ে যখন আমি ঢাকায় আসলাম তখন সবাই দেখে খুব অবাক হয়েছিল যে তুমি এত এত সুন্দর একটা মেয়ে, এত পুতুলের মতো একটা মেয়ে। নট দ্যাট আমি বলছি যে ফিজিক্যাল অ্যাট্রিবিউটই যে মানুষকে মানে ডিসক্রাইব করে তা নয়, কিন্তু অবশ্যই একটা বাবা মা তার সন্তানের ব্যাপারে যে এই কনফিডেন্সটা বা এই ভালো লাগাটা একটা মানুষকে অনেক দূর নিয়ে যায়। এবং আমি মনে করি যে কারণে আমি আজকের এই ইন্টারভিউতে বা এই আত্মকথার বিষয়টায় আমি ফিচার করবো, এটা আমার নিজের কাছেই খুব একটা মানে স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ আমি নিজেকে মনে করি না যে আমি সেই পর্যায়ের একজন মানুষ যার উপরে একটা 50 মিনিটের আত্মকথা হবে। হয়তো কথায় কথায় আমার অ্যাচিভমেন্টগুলো আসবে, কিন্তু সেটা এমন কোনো অ্যাচিভমেন্ট না, আমি এমন একটা কোনো প্রতিভাময়ী মানুষ না যে আমার কথা এরকম আমি 50 মিনিট ধরে বলবো। বাট ঠিক আছে, তারাকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে তবুও আপনারা বলছেন যে হ্যাঁ আমি আমার কথা বলবো। তো আমি সাদামাটাভাবেই আমি আমার সাদামাটা জীবনের কথা বলি। এরকমভাবেই আমার জন্ম। তারপরে আব্বার বিভিন্ন জায়গায় পোস্টিং হতো এবং আমি বিভিন্ন জায়গায় আমরা ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে পড়াশোনা করেছি। আমার বড় 2 ভাই, আমার সবচেয়ে বড় ভাই সে 71-এ মুক্তিযুদ্ধে গিয়ে তারপরে আর ফিরে আসেনি। সে খুবই ট্যালেন্টেড ছিল, খুব অল্প বয়স থেকে তার ট্যালেন্ট এবং অ্যাক্টিং ট্যালেন্ট তার সাংঘাতিক ছিল, এবং আমার মনে হয় ওর যে প্রতিভা সেইটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করতো। আর আমার আব্বার যে এক ধরনের ইন্টেলেকচুয়ালিজম, একটা উন্নাসিকতা, সেটাও আমাদের সামনে একটা উদাহরণস্বরূপ ছিল, এবং সেটা আমাদের নিজেদের টার্গেটটা কী সেটা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করেছে সব ভাই বোনকেই। এবং আমরা সবসময় একটা চেষ্টা করেছি যে আমরা একটু ইন্টেলেকচুয়ালি নিজেদেরকে শানিত করব বা যতটা সম্ভব সেই দিকে নিজেদেরকে যতটুকু শার্পন করা যায়। যে কারণে আমাদের সবসময় আমার একটা ছিল ছোটোবেলা থেকে, খুব ছোটোবেলায় খুব ভালো ছাত্রী ছিলাম না, কিন্তু আস্তে আস্তে আমাকে নানাভাবে বুঝিয়ে দিয়েছিল আমার আব্বা। আব্বা আবার এক্সিস্টেন্সিয়ালিজমের বিশ্বাস করতেন, তো ওনার পক্ষে আমাকে ঠিক ওরকমভাবে আঙুল নেড়ে নেড়ে বলা সম্ভব ছিল না যে আমি চাই যে তুমি লেখাপড়ায় ভালো করো, কিন্তু নানাভাবে অন্যরকমভাবে বুঝিয়েছিলেন যে ওনার প্রেফারেন্সটা সেটা, ওনার প্রায়োরিটিটা সেটা। যে কারণে আমি বড় হতে হতে আই ওয়াজ মোর অর লেস এ গুড স্টুডেন্ট, মানে আমার একটা ফার্স্ট ডিভিশন পেতে হবে এবং এসএসসিতে উইচ ইজ মানে স্কুল ফাইনালসে, তারপরে স্কুল ফাইনালসের পরেই আমি 71-এর পর সেটা ঠিক 73-এ আমি নাটকে একটা দলে যোগদান করি, সেটা নাগরিক নাট্য সম্প্রদায়। সেই 73 থেকে এখন তো অনেক বছর, 32 বছর। তো তখন যে আমি নাগরিকে মানে যোগ দিলাম, তখন তো আই ওয়াজ জাস্ট অ্যান 18-year-old or a 17-year-old, এবং মানে আমার জন্য হঠাৎ করে যে মানে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা, এবং আমার মনে হয় 71 একটা বড় ভূমিকা রেখেছে এখানে। যে এখন আমরা নানা রকম মানে তাত্ত্বিক বিশ্লেষণ হয়, ফেমিনিস্ট একটা বিশ্লেষণ আছে, এমনি একটা অ্যানথ্রোপোলজিক্যাল একটা বিশ্লেষণ আছে, যে 71 কিন্তু মধ্যবিত্তের দ্বার খুলে দিয়েছিল, উন্মুক্ত করে দিয়েছিল। এবং তখন সে একটা মেয়ে যে তার চার দেয়ালের মধ্যেই বসে থাকার কথা, লেখাপড়া করবে, সব করবে, মাস্টার শেষ করবে, তারপরে হয়তো একটা স্কুল টিচার হবে বা একটা কলেজ টিচার হবে বা হয়তো একটা ডাক্তার হবে, কিন্তু ঠিক সে নাটকে মানে পাদপ্রতিভের সামনে দাঁড়াবে এটা তো ভাবাই যায় না, স্পটলাইটের সামনে দাঁড়াবে। কিন্তু বাট দ্যাট হ্যাপেন। 71-এর পরে আমরা যারা নাটক শুরু করেছি, আমরা ভাবতাম যে নাটকের মাধ্যমে আমরা মানে দেশের কে একটা বড় জায়গায় তুলে ধরবো। উই ডিড বিলিভ দ্যাট যে একটা স্টেজ একটা নেশনকে পরিচয় করিয়ে দেয়। তো ওরকমভাবে আমরা নাটকে আসি, এবং আব্বা যেহেতু মানে এক অর্থে আমরা একটা মিডল ক্লাস মূল্যবোধেই তো আমরা বড় হয়েছি, যদিও আব্বা হয়তো স্ক্র্যাবলস খেলতো, আম্মা স্ক্র্যাবলস খেলতেন, বই পড়তেন, এক্সিস্টেন্সিয়ালিজম, সিমন ডি বুভর, এবং ওইসবের সাথে যেহেতু একটা ওই আদর্শগুলো আব্বার মাথায় খুব ভালোভাবে ছিল, আম্মাও সেই জন্য ওইসবে বিশ্বাস করতেন, আম্মা আব্বাকে রেসপেক্ট করতেন দেখে।
তো আমি যখন ভাবলাম যে আমার একজন বান্ধবী নায়লা বলল যে আমরা আসো একটা গ্রুপে জয়েন করো, এখানে ভালো কাজ হচ্ছে, নাটকের কাজ হচ্ছে, খুব ভালো লোকেরা সব আছে, তারা সবাই মুক্তিযুদ্ধ করেছে। তখন আব্বা আমাকে না করতে পারেনি, তবে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আব্বা যে তুমি লেখাপড়াটা কিন্তু ভালোভাবে চালিয়ে যাবে, সো লং অ্যাজ ইউ ডু ইয়োর স্টাডিজ এবং ডু ইট ওয়েল, তুমি যদি নাটক করো আমার কোনো আপত্তি নাই। সো বেসিক্যালি আমার একটা কন্ডিশনের মেনে নিয়ে আমার নাটক করতে হয়েছে। তখন আমাদের রেগুলার নাটক হতো, প্রত্যেক দিন রিহার্সাল হতো, এবং আমাদের বছরে প্রায় আমরা 4-5টা নাটক নামাতাম, এবং সেটা একটা বিরাট একটা কমিটমেন্ট ছিল। আর সেটা আমার স্কুল ফাইনালসের পর তখন আমি কলেজে ঢুকেছি, এইচএসসি দেব, এবং এইচএসসিতেও থ্যাঙ্কফুলি আমার রেজাল্ট মোটামুটি ভালো, ফার্স্ট ডিভিশন অ্যাগেন ছিল। তো আমি বলছি না যে আমি বিরাট অনেক, যেটা আমি বলেছি প্রথমে, আমি বেশ মোটামুটি সাধারণ আমার মানে জীবনের মানে যেই পথটা। তো নাটকটা যখন আমি করেছি তখন আমাদের সময় নাটক করাটা একটা নতুন ব্যাপার ছিল, এবং আমাদের মতো মেয়েরা নাটকে আসাটাও একটা মানে, নিজের কথা বলছি না, আমি আমার সমপর্যায়ের যারা ছিলেন সবার কথাই বলছি, যে আমরা যে এসেছিলাম সেটা কিন্তু একটা আহ্বান ছিল, মানে টুয়ার্ডস মডার্নিজম, টুয়ার্ডস ওপেন মাইন্ডেডনেস, এবং সেটাকে আমি মনে করি সেটা মানে আমি আমার প্রতিভায় যতটা না অবদান রাখতে পেরেছি, জাস্ট আমার যোগদানে, নাটকের যোগদানে আমার মনে হয় আমার অবদান বেশি। প্রথম দিকে আলী জাকের আমার নির্দেশক ছিলেন, এবং হি প্লেড আ ভেরি বিগ রোল, কারণ উনি ধরে ধরে অভিনয় শেখাতেন। আমার মধ্যে একটা জিনিস ছিল যে আমি খুব আনইনহিবিটেড একটা মানুষ ছিলাম, যে এমনি খুব রিজার্ভড ছিলাম ছোটোবেলায়, সেই 18-19 বছর বয়সে, কিন্তু যখন আমি স্টেজে আমার কিছু করতে হতো দেন আমি নিজেকে জাস্ট ছেড়ে দিতে পারতাম। কিন্তু আমার বোধহয় ইংলিশ মিডিয়ামে সবসময় পড়েছি, বাংলার উপর এত দখল ছিল না, সেটা একটা প্রবলেম ছিল। কিন্তু আলী জাকের আমাকে ধরে ধরে মানে ডায়ালগগুলো শিখিয়েছিলেন, এটা আমি আই মাস্ট মানে পে মাই ট্রিবিউটস টু হিম, কারণ উনি আমাকে পরবর্তীকালে হি বিকেম মাই পার্টনার, মাই লাইফ পার্টনার, কিন্তু সেই সময় অ্যাজ নির্দেশক হিসেবে আমাকে অবশ্যই খুব ভালোভাবে গাইড করেছেন, যে কারণে আমি সেই সময়টা যথেষ্ট আমার নাটকগুলো নাম করেছিল, এবং খুব মানুষ নাটক দেখতে আসতো সেই সময় মঞ্চের। এখন অনেকটা মানে পট পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সময়টা, যেমন আমি একটা করেছিলাম গুড উইমেন অফ সেজওয়ান, সেখানে আমার একই সাথে একটা পুরুষ এবং একটা মহিলার রোল করতে হয়েছিল, এবং জাকির করেছিল কি আমাকে, সেই যখন আমি পুরুষের রোলটা করতাম তখন আমার ঢাকাইয়া ভাষায় কথা বলতে হতো, আর জাকির বড় হচ্ছে গ্যান্ডেরিয়ায়। তো আমি কিন্তু ঘুণাক্ষরেও জানতাম না যে ঢাকাইয়া কুর্তি ভাষাটা কী। আমাকে তোতা পাখির মতো সে ঢাকাইয়া ভাষাটা শিখিয়েছিলেন উনি, এবং বেশ বাজে বাজে গালিগালাজও শিখিয়েছিলেন, এবং আমি খুব মানে না বুঝেই সেই ভালোভাবে রপ্ত করতাম, কারণ এটা খুব ব্রেস্টের নাটক গুড উইমেন অফ সেজওয়ান। তা সে একটা মেয়ে, তার মানে নিজেকে প্রোটেক্ট করার জন্য সমাজের নানা রকম মানে মানে নানা রকমের মানে অনুশাসন বা নানা রকম মানে সমস্যা থেকে সে নিজেকে একটা পুরুষ বেশে সে সবার সামনে হাজির হয়, এবং সেইভাবে সে নিজেকে কোনো রকমের রক্ষা করতে পারে, তবুও শেষ রক্ষাটা হয় না। তো সোশিওলজিক্যালি আমি মনে করি ইটস এ ভেরি স্ট্রং প্লে, এবং সেই পুরুষের রোলটা করতে গিয়ে আমার অনেক রকম কিস্তি খেউর করতে হয়েছে, এবং সেটা আমাকে আলী জাকের সুন্দরভাবে মুখস্থ করিয়ে এবং কোয়াইট ইনোসেন্টলি আমি সেগুলো করতাম, না বুঝে যে কী বলছি। যাই হোক, এরকম মজার মজার আমার অভিজ্ঞতা, এরকম নাটক করতে করতে তারপরে আমার আমার বিবাহ জীবনে আমি ঢুকে পড়েছি নিজের অজান্তেই। কারণ একটা জিনিস বোধহয় আমার কনসিয়াস ছিলাম, যে একদম বলা যায় যে আনকনসিয়াস ছিলাম, সেটা হচ্ছে যে আমি জানতাম যে আমি নাটকটা করতে চাই। নাটকে আমি কতটা ভালো বা কতটা কী, আমার বোধহয় সে ব্যাপারে নিজের সম্পর্কে অত ভালো ধারণা ছিল না, তবে মঞ্চটায় আমি খুব
কমফোর্টেবল ফিল করতাম সবসময়। মঞ্চে দাঁড়ালে আমি এখনও মনে করি যে আমার একটা হোল্ড আছে, মানে এটা একটা স্টেজ প্রেজেন্সের ব্যাপার বলে, সেটা আমি নিজেও ফিল করি যে হ্যাঁ সেই জায়গাটা আই এম স্ট্রং। বাট পরে দেখলাম যে আমাদের সমসাময়িক যারা ছিলেন সেই সময় থেকেই এটার ব্যাপারটা লক্ষ্য করা গেছে যে যারা মঞ্চে করছে তার সাথে সাথে মিডিয়াতে, মানে আজকে এই পপুলার মিডিয়া যে ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশনেও দে আর ট্রাইং ইট আউট। এবং আমি মানে যেহেতু আমি খুব একটু কনজারভেটিভ ছিলাম, আর তাছাড়া লেখাপড়াটাও শেষ করতে হবে, মাস্টার্স শেষ করতে হবে, ছেলে হয়েছে, তখনও মেয়ে হয়নি। তো আমি শুধু মঞ্চেই কনসেন্ট্রেট করছিলাম। এবং পরে যখন আমি দেখলাম যে টেলিভিশনে এসে আমি অতটা ভালো করতে পারিনি, এবং আমাকে কিন্তু খুব একটা গ্র্যাটিফাই করেনি টেলিভিশনের পারফরমেন্স। নিজেকেই আমি অ্যাজ এ পারফর্মার খুব হ্যাপি হতে পারিনি, কিন্তু তবু আমার করতে হয়েছে। এবং কিছু কিছু নাটকের কারণে আমি বেশ ভালো পরিচিতি পেয়েছি দর্শকের মাঝে। এবং আই মাস্ট অ্যাগেন মানে পে ট্রিবিউট টু মিস্টার হুমায়ুন আহমেদ। উনি একজন খুব জনপ্রিয় লেখক। ওনার লেখা নাটক, অয়ময় নাটক করে অভিনয় করে আমি এখনও আমার সেই চরিত্রের নামেই আমাকে রাস্তাঘাটে লোকে চেনে। তো আমার অ্যামেজিং লাগে দ্য পাওয়ার অফ মিডিয়া। সেই সময় বিটিভি একটাই চ্যানেল ছিল, এবং ওটাতে আমার মনে আছে যখন এই নাটকটা চলতো 8:30টার সময় যখন হতো, তখন রাস্তাঘাট খালি হয়ে যেত, সবাই টেলিভিশন দেখছে। এবং ওই স্বৈরাচার সরকারের পতন যে সময়টা ঘটলো, সে সময় আমাদের অয়ময় টেলিভিশনে চলছিল এটা। এবং মিডিয়ার যে কত বড় একটা পাওয়ার আছে, মানে আজকে আমি বলতে পারি যে সেই সময়টা আমরা অয়ময়ে ফিচার করছি, আমরা যারা ছিলাম আমরা বয়কট করেছিলাম টেলিভিশন। এবং আই এম শিওর এখন মিডিয়াকে বয়কট করলে এত চ্যানেল আছে কেউ টেরও পাবে না যে কয়েকজন 5-6 জন বা 10-12 জন বা 20-25 জন আর্টিস্ট বয়কট করেছে। নোবডি উইল ইভেন নো, বাট তখন কিন্তু এটা ইম্প্যাক্ট করেছিল যে আচ্ছা ইভেন দ্য পারফর্মার্স একটা অ্যাক্টিভিস্ট, তার একটা অ্যাক্টিভিস্ট ভূমিকা রাখছে। সো এরকম করে আমার মিডিয়ার সাথে ক্যারিয়ার শুরু হয়েছিল, এবং 90 অবধি এরকমভাবে চলেছে। মানে মঞ্চের পাশাপাশি আমি এক পর্যায়ে টেলিভিশনের সাথেও যুক্ত হয়েছি। এবং তারপরে আমি নির্দেশনার কাজ করেছি মঞ্চে, এবং আমি নির্দেশক হিসেবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় যে এটাই আমার কাজ। এবং যখন আমি নির্দেশক হিসেবে কাজ করি তখন দেখা যায় যে আমি মানে বিহাইন্ড দ্য ক্যামেরা বা অফ স্টেজ একটা রোল আমার থাকে, এবং দেখা যায় যে সেই রোলটাতে আমি নিজেকে যদি বিশ্লেষণ করি দেখি যে আমি সেটা আমার বেশি ভালো লাগছে দেন বিইং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। সেজন্য আমি আবারও বলছি যে আজকের এই অনুষ্ঠানে আমার মনে হচ্ছে যে আমার কি বলার আছে, মানে ক্যামেরার সামনে আমি কি। যাই হোক, আমি নির্দেশক হিসেবে আমার ভালো লাগে, আমি নির্দেশনার কাজ করেছি। এরিয়েল ডর্ফম্যানের নাটক ডেথ অ্যান্ড দ্য মেডেন, এটার নাট্যরূপ দিয়েছিলেন বাংলায়, অ্যাডাপ্টেশন করেছিলেন সৈয়দ শামসুল হক। ওটাই আমার প্রথম নির্দেশনা। বাংলায় সেই নাটকটার নাম ছিল মুখোশ। এবং আই ওয়াজ মানে লাকি টু হ্যাভ গট দুজন খুব ভালো অ্যাক্টার্স, আবুল হায়াত এবং আসাদুজ্জামান নূর। ওনারাই আমার এই নাটকে অভিনয় করেছেন, এবং নিমা রহমান, ও খুব ভালো অভিনয় করেছে। তো এটা ছিল। তারপর ছোটদের নাটক করেছি, যেমন অবাক জলপান, তারপরে তাসের দেশ। স্কুলের বাচ্চাদের নাটকগুলো করতেও আমার খুব ভালো লেগেছে। এবং অভিনয় তো করেইছি। নাগরিক নাট্য সম্প্রদায় আমার গ্রুপের নাম। যে কোনো নাটকে যে কোনো রোলে আমাকে নেওয়া হতো। আমাদের নিয়ম ছিল যে আমার যে কোনো রোলে আমাকে কাস্ট করা হোক, আমার সেই রোলেই করতে হবে। এবং আজকে যে অভিনয় করছে সে যেরকম তার কেরিয়ারের কথা ভাবে যে আমি অনলি সেন্ট্রাল রোলগুলো করব, আমি সাইড রোলগুলো করলে আমার কেরিয়ারকে ইম্প্যাক্ট করবে। আমাদের সময় কিন্তু এক ধরনের আদর্শের উপরে আমরা নাটক করতাম, যে নাটকটা করছি এটা দেশের জন্য ভালো এবং দেশের পরিচয় করিয়ে দিচ্ছে। সেজন্য আমার রোলটা আমি কতটা বড় সেটা বড় কথা না, আমি কত বড় রোল পেলাম সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি একটা ভালো নাটকে অংশগ্রহণ করছি এবং আই এম সার্ভিং দ্য পারপাস অফ দ্য স্টেজ।
এখন এই ৭৩ থেকে ৯১ অনেকটা যাত্রাপথ, মানে প্রায় ২০ বছর। কিন্তু আমার মনে হয় আমার আমার মঞ্চের যে অভিনয়ের যে অভিজ্ঞতা, সেটা সম্পর্কে আমার একটু বলাটা খুবই জরুরি। কারণ আমার প্রথম পরিচয় মঞ্চে। আমি মনে করি আমাকে যদি কিছু ডিসক্রাইব করে, সেটা একটা অনেক বড়োভাবে আমার মঞ্চের অভিজ্ঞতা আমাকে, আমার পার্সোনালিটিকে তৈরি করেছে এবং আমাকে মানুষ হিসেবে তৈরি করেছে। আমি সেজন্য একটু বলতে চাই যে আমি কী নাটকে অভিনয় করেছি। যেমন সৎ মানুষ বলেছি, আমার প্রথম নাটক ছিল মঞ্চের এবং নিয়মিত দর্শনীর বিনিময়ে মঞ্চনাটক। সেই হিসেবে বাদল সরকারের বাকি ইতিহাসে আমি প্রথম অভিনয় করি এবং দ্যাট ওয়াজ এ হিস্টোরিক পারফরমেন্স। কারণ আমরা এক নাগারে ৮টা বুকিং দিয়েছিলাম ব্রিটিশ কাউন্সিলে, এবং সেখানে আমরা নিয়মিত নাট্যচর্চা করব এবং দর্শনীর বিনিময়ে, সেটা একটা বড় ব্যাপার ছিল। সো বাকি ইতিহাস, সৎ মানুষের খোঁজে, রবীন্দ্রনাথের অচলায়তন, শেক্সপিয়ারের ম্যাকবেথ, তারপরে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন, সৈয়দ শামসুল হকের ঈর্ষা। ওটা খুব একটা চ্যালেঞ্জিং রোল ছিল যে ৩জন অভিনেতা এক নাগারে অভিনয় করে যাচ্ছে এবং তাদের এক একজনের দুটো করে ডায়ালগ, মানে দুটো চাঙ্কে ডায়ালগ, মানে এক একবার যখন একটা অভিনেতা ডায়ালগ বলছে, সে এক নাগারে আধ ঘন্টা অভিনয় করছে, বাকি দুজন অভিনেতা সেখানে নিশ্চুপ। তো এটা আমি মনে করি হক ভাই আমাদের এই যে নভেল ন্যারেটিভ হিসেবে উপস্থাপন করা, এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। ডিএল রায়ের শাহজাহান, ব্যারি দ্য ডেড, কোপনিকের ক্যাপ্টেন এবং অজস্র নাটক, এই যে ৭৩ থেকে ৯১ বা ৯০-এর মাঝামাঝি সৈয়দ শামসুল হকের খাট্টা তামাশা। এবং এই নাটকগুলো যে আমরা শুধু বাংলাদেশেই করেছি তা নয়, আপনারা যারা পশ্চিমবঙ্গের দর্শক, আপনারা হয়তো বা দেখেওছেন। কারণ মঞ্চে আমরা ঈর্ষা নিয়ে এসেছি, আমরা দেওয়ানগাজি নিয়ে এসেছি ব্রেস্টের, আমরা অচলায়তন নিয়ে এসেছি, আমরা আরও অনেক নাটক, ম্যাকবেথ নিয়ে এসেছি, গ্যালিলিও নিয়ে এসেছি। গ্যালিলিওতে আমি অভিনয় করিনি, আমি এখানে কস্টিউম ডিজাইনের কাজটা করেছি। সো এরকম করে প্রায় ২০-২৫টা না, কিছু ট্যুরিং প্লেস করেছি আমরা, যেমন সৈয়দ শামসুল হকের নায়ক নায়িকা, হুমায়ুন আহমেদের কিছু নাটক। তো এই নাটকের মঞ্চে নাটক আমি একটু আগে বলেছি যে আমি খুব স্বতঃস্ফূর্ত বোধ করি। আমি ফিল করি যে আমি অডিয়েন্সকে হোল্ড করতে পারছি। এইটা আমার মঞ্চের এই অভিজ্ঞতাটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মঞ্চ থেকে যে মানুষগুলো তৈরি হয়, সে একটা মাল্টি ডিসিপ্লিনে সে তৈরি হয় এবং সে পরবর্তীতে সে যে কোনো কেরিয়ার, বিশেষ করে মিডিয়ার অন্যান্য কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারে। এবং আমি নিজেকে বড় করে দেখাতে চাই না, কিন্তু আমি মনে করি যে স্টেজ অ্যাকচুয়ালি মেক্স আ ভেরি গুড প্রফেশনাল। কারণ সে একটা টিম প্লেয়ার হতে শেখে, এবং যেটা আজকালকার ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটিতে খুব ডিফিকাল্ট টু ফাইন্ড। আমি মনে করি নাটকটা একটা মানুষকে একটা 10 জনের সাথে মিলে কাজ করতে শেখায়। এবং আমি এই জায়গাটা আরেকটু বলে রাখতে চাই যে আমরা যেভাবে বড় হয়েছি, যে আমরা বই পড়েছি, আমার আব্বা আমাকে কমিক পর্যন্ত পড়তে দিতেন না। এবং একবার আমরা তখন তো স্যাচেল ক্যারি করতাম না, ব্যাকপ্যাক ক্যারি করতাম না, আমরা স্যুটকেস ক্যারি করতাম, সেই লেদার স্যুটকেসগুলো। সেই লেদার স্যুটকেসের মধ্যে একটা কমিক পেয়ে খুব রেগে গিয়েছিলেন, ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। এই আব্বা যে এত লিবারেল ছিলেন, সে কমিক পড়াতে পর্যন্ত বিশ্বাস করতেন না। সো আমরা বই পড়তাম, স্কুল থেকে এসে হয়তো একটা কাঁচা পেয়ারা নিয়ে শুলাম, হাতে একটা এনিট ব্লাইটনের বই কিংবা একটা মানে বাংলা বই, কম পড়া হতো যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছি, তবু শরৎচন্দ্র, এগুলো আমরা পড়তাম, বই পড়েই বড় হয়েছি। আমাদের ছোটোবেলাটা আসলে অনেক অনেক অন্যরকম ছিল। ইলেকট্রনিক মিডিয়ামটা না আসলে মানে পুরো ওয়ার্ল্ড পার্সপেক্টিভটাকে অনেক চেঞ্জ করে দিয়েছে। অবশ্য আমি কোনো ভালো খারাপ বিচারে যেতে চাই না, কারণ আজকে আমি হয়তো এটাকে বলবো যে আমরা যেরকমভাবে বড় হয়েছি সেটাই ভালো, আর যে ইন্ডিভিজুয়ালিস্টিক হচ্ছে সেটাই খারাপ। 10 বছর পরে আই মাইট চেঞ্জ মাই মাইন্ড। সো এখন সেটা বলাটা বোধহয় ঠিক না। যাই হোক, আমি প্রথম থেকে বলছি যে আমি একজন অসাধারণ প্রতিভার কেউ না,
সুতরাং মোটামুটি এখন আমি যেটা বুঝি যে আমার সাকসেসটা যদি আমি পিন পয়েন্ট করি, দেখা যায় যে আমার বেশি অবদান আমি রাখতে পেরেছি বিহাইন্ড দ্য ক্যামেরা অ্যাজ আ ম্যানেজমেন্ট পারসন, অ্যাজ আ লিডার। যে আমি যদি আজকে খুব খুব সফল অভিনেতা হতাম, দেখা যেত যে আমি নিজের উপর খুব ফোকাস করছি, কিন্তু আমি হয়তো এক পর্যায়ে বুঝেছি যে আমি নিজের উপর ফোকাস করে খুব একটা লাভ নেই, আমি খুব বেশি দূর যেতে পারবো না। সুতরাং আমি ওই জায়গাটা ছেড়ে দিয়ে আমি একটা নির্দেশক, একটা পরিকল্পক, একটা অর্গানাইজেশন চালানোর ক্ষেত্রে অনেক বেশি কনসেন্ট্রেট করেছি। বিহাইন্ড দ্য ক্যামেরা যে কাজগুলো আমি করার সুযোগ পেয়েছি সেগুলো যেমন তারা বাংলায় যাচ্ছে আমার, এখন বোধহয় শেষ হয়ে গেছে সম্ভবত, খুন্তি কড়াই, শওকত ওসমান এবং নাহিদ ওসমানের, ওরা একটা কাপল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওরা এখনও এখনও চলছে, রিপিটেড হচ্ছে যে ওই খুন্তি কড়াই একটা কুক শো। ওটা আমার মনে হলো যে ওরা অনেক আপ্যায়ন করে। তো ওদের বাসায় যখন আমি কোনো সময় গেছি, দেখেছি যে নিজের হাতে হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্না করে। এই বিষয়বস্তু হিসেবে এটা খুব ইন্টারেস্টিং হবে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে রান্না করছে। তো আর আমি জানি যে শওকত হয়তো কত রকম চাল সেটা নিয়ে একটা হয়তো বক্তৃতা দিচ্ছে। তো আমার কাছে মজা লাগতো যখন খুন্তি কড়াই হচ্ছে। খুন্তি কড়াই ছাড়া আমি আরও প্রোগ্রামের সাথে আমার প্রোডাকশন হাউস যেটা আমার দায়িত্বে, সেই প্রোডাকশন হাউস ধ্বনিচিত্র থেকে আমরা আরও অনেক কাজ করেছি। আরেকটা কুক শো আমরা করেছি যেটা খুব জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে, এনটিভিতে ওটা প্রচার করা হয়, সিদ্দিকা কবির's রেসিপি। সেটা আবার খুব সায়েন্টিফিক্যালি সেই রান্না প্রক্রিয়াটা ওখানে দেখানো হয়, এবং 100তম পর্ব শেষ হয়েছে সিদ্দিকা কবির's রেসিপিতে, এবং সেখানে আমার নানা জায়গায় ইন্টারভিউ দিতে হয়েছে। কিন্তু আমি পরিকল্পনাটা করেছি, কারণ যখন আমি সিদ্দিকা কবির, উনি একজন নিউট্রিশনিস্ট এবং উনি ম্যাথমেটিক্সে ওনার মাস্টার্স করার পরে উনি নিউট্রিশনে এমএস করেছেন, করে উনি অধ্যাপনা করেছেন। তারপরে উনি একটা খুব জনপ্রিয় রেসিপি বই লিখেছেন। তো আমি যখন সিদ্দিকা কবিরকে দিয়ে এই প্রোগ্রামটা পরিকল্পনা করি, তখন অনেকেই ভেবেছিল যে প্রোগ্রামটা খুব একটা ইন্টারেস্টিং হবে না, কারণ আফটারঅল উনি একজন অধ্যাপনা করেন, উনি একজন অধ্যাপিকা। তো ওনার তো গ্ল্যামারটা সেই অর্থে নাই। পরে দেখা গেল যে এটা যখন এনটিভিতে গেছে, সাংঘাতিক, প্রথম বছর তো এটা হায়েস্ট টিআরপি ছিল। তো ওইটা একটা প্রোগ্রাম। আর তাছাড়া আমরা অনেক যেটাকে বলে এডুকেট ড্রামা সিরিয়াল অনেক করেছি আমাদের প্রোডাকশন হাউস থেকে, বা আমি যে সংগঠনে আছি সেখানে অনেক সোশ্যাল কমিউনিকেশন ক্যাম্পেইন করেছি। সেখানে আমরা হয়তো 26 এপিসোডের ড্রামা সিরিজ করলাম, হয়তো এসেনশিয়াল সার্ভিস প্যাক, যেখানে আপনার ইমিউনাইজেশন, ম্যাটার্নাল হেলথ, অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, HIV অ্যান্ড এইডস, ইমিউনাইজেশন, ভিটামিন A সাপ্লিমেন্ট, এই ধরনের খুব বেসিক পাবলিক হেলথ মেসেজেসগুলো দেওয়া খুবই জরুরি বাংলাদেশের। হয়তো দেখা যায় যে এগুলো যদি মানুষ অ্যাক্সেস করে বা এগুলো গ্রহণ করে, তাহলে তার একটা বাচ্চার মৃত্যু হার বা একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে মৃত্যু হার অনেক কমে আসে। তো এর জন্য পাবলিক হেলথ যেটাকে বলে, এটাকে সাংঘাতিকভাবে বাংলাদেশে প্রমোট করা হচ্ছে। এবং একটা স্ট্র্যাটেজি আমরা নিয়েছিলাম যে আমরা এই পাবলিক হেলথ মেসেজেসগুলো সোপ অপেরার মাধ্যমে দেব, যে সেখানে যে ওই খটোমটো ভাষায় না, একজন খুব পপুলার যেমন হুমায়ুন আহমেদ, উনি আমাদের বেশিরভাগ এন্টি এডুকেট নাটকগুলো লিখেছেন, এবং প্রথম থেকে উনি ওনার সহযোগিতার হাত বাড়িয়েছেন, এবং উনি কিন্তু খুব সুন্দরভাবে মেসেজেসগুলো, মানুষ বোঝেই না যে তারা মেসেজেস পাচ্ছে, ইটস লাইক এ সুগার কোটেড পিল। তো ওরকমভাবে উনি নাটকগুলো লিখেছেন, সেই গল্পের মধ্যে দর্শক ঢুকে যাচ্ছে, গল্প ফলো করছে স্টেপ বাই স্টেপ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বুঝে নিচ্ছে যে একটা শিশু 8 মাস বয়সের মধ্যে তার কয়টা
ঠিকা দিতে হবে, বা একটা মায়ের মানে সন্তান যখন সে সম্ভবা হয় তখন তার মানে কয়বার ডক্টরস চেক আপে যেতে হবে, বা একটা বাচ্চাকে কয় মাস অবধি শুধু বুকের দুধ খাওয়াতে হবে। তো এগুলো খুব ক্রিটিক্যাল মেসেজেসগুলো কিন্তু বাংলাদেশের মানুষগুলো পেয়ে গেছে, এবং সেইখানে টেলিভিশন একটা বড় ভূমিকা রেখেছে, এবং এই এন্টি এডুকেট সোপ অপেরাগুলো একটা বড় ভূমিকা রেখেছে। এবং আমি আই ফিল প্রাউড দ্যাট আমি একজন ইলেকট্রনিক মিডিয়ার একজন প্রোডাকশানের একজন মানুষ হিসেবে, সোশ্যাল কমিউনিকেশনের একজন ক্যাম্পেইনার হিসেবে এই কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছি। তো আমাদের প্রায় 5-6টা এন্টি এডুকেট ড্রামা সিরিজ আমরা করেছি, এক একটা 26 পর্ব, 13 পর্ব, এবং লেটেস্ট আমরা করছি এডুকেশনের উপরে, শিক্ষার উপরে। তো এটাও একটা। আর আমার আরেকটা মানে আমার ভালো লাগে যে আমি পার্ট অফ দ্য টিম অফ যেটাকে সেসেমি স্ট্রিট কো প্রোডাকশন, সেটা এখন ইন্ডিয়াতেও হচ্ছে, তার আগেই বাংলাদেশে হয়ে গেছে। আমরা এই সেসেমি স্ট্রিট, বাংলাদেশে সেসেমি স্ট্রিটকে সিসিমপুর নাম দিয়েছি, এবং এই প্রোডাকশনটাও আমাদের টিম করছে, এবং এটাও আমার একটা খুব মানে ভালো লাগার জায়গা, যে বাচ্চাদের জন্য মানে এডুকেশনটাকে মেকিং ইট ফান, লার্নিং, মানে এন্টারটেইনিং ওয়েতে বাচ্চাকে শিক্ষা সে পাচ্ছে। এবং একটা মা তার প্রথম শিক্ষক। সেসেমি স্ট্রিট বা সেসেমপুর যেটা করছে, টার্গেট করছে মা এবং তার শিশুকে অ্যাট দ্য সেম টাইম, যে মাও এন্টারটেইনড হবে প্রোগ্রামটা দেখে, তার শিশু, তার বাচ্চাও এন্টারটেইনড হবে। এবং 3 বছর বয়সে বাচ্চা টেলিভিশনটা দেখবে, এবং 3 থেকে 5 বছর বয়সে টেলিভিশন যখন যখন টেলিভিশন দেখবে তখন সে এই পড়াশোনার প্রতি তার আগ্রহ তৈরি হবে। আমাদের বাচ্চাদের কিন্তু স্কুলে যাওয়ার ব্যাপারে একটা ভীতি আছে, সেই ভীতিটা তার মধ্যে কাজ করবে না। সে বুঝবে যে পড়াশোনাটা একটা মজার ব্যাপার, একটা আনন্দের ব্যাপার, আনন্দের সাথে সে শিক্ষা গ্রহণ করবে। সো এই ধরনের কাজের সাথে থাকতে থাকতে আমি বিহাইন্ড দ্য ক্যামেরায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, এবং প্রায় মানে মনে হচ্ছে যে আমার ক্যামেরার সামনে না আসলেও চলে। এবং আমার বেশ ভালো লাগছে যে অনেকে ভাবে যে আমি বোধহয় অভিমান করে ক্যামেরার সামনে যাচ্ছি না, তা নয়। আমার আসলে আর সময় হচ্ছে না যে আমি ক্যামেরার সামনেও থাকবো, ক্যামেরার পিছনেও থাকবো। আসলে প্রফেশনালিজমটা এত দূর এগিয়ে গেছে বাংলাদেশে দ্যাট ইট ইজ নট পসিবল এনি মোর যে একটা মানুষ মাল্টিটাস্কিং করবে, যে 10-12টা কাজ একসাথে করবে, যেটা আমরা একসময় করেছি। তো এইটা মোটামুটি আমার ক্যারিয়ার, যে আমি থিয়েটারে কোথায় শুরু করেছি এবং এখন আমি কোথায় আছি। সামনে আমার তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ, যারা মাটির ময়না তৈরি করেছে, তারা একটা ফিচার ফিল্ম করেছে। সেই ফিচার ফিল্মে আমি একজন প্রধান চরিত্রে অভিনয় করেছি, সেটা এখনও রিলিজড হয়নি। তো আমার কাছে মানে এটা বলতে গিয়ে আমি বলবো যে আজ যখন হঠাৎ করে ক্যাথরিন আমাকে বলল বা তারেক বলল যে তোমাকে আমি একটা বড় রোলে কাজ করব, তখন কিন্তু আমি একদম কাজের মধ্যে ডুবে আছি, মানে এই ক্যাম্পেনের কাজ, প্রোডাকশনের কাজ, এবং তখন কিন্তু আমার অভিনয় করার কোনো অবস্থাই না। কিন্তু যখন এই ধরনের কোনো বড় মাপের নির্দেশক এসে বলে যে তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তখন কিন্তু দেখা যায় যে আমার সেই অভিনয় যে সত্তাটা, সেটা একদম অভিনেতার সত্তাটা সেটা বেরিয়ে আসে। তখন দেখা যায় আমি বাকি সব বাদ দিয়ে 1 মাসের ছুটি নিয়ে আমি শুধু একজন বড় নির্দেশকের কাজই করলাম। তো তারেক আর ক্যাথরিন মাসুদের সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে তারা আমাকে কাস্ট করে আমাকে মানে কৃতার্থ করেছে। আমি জানি না আমি কতটা জাস্টিস করতে পেরেছি, সেটা দর্শক বিচার করবেন। তো এরকম করে আমার বড় মাপের অনেক মানুষের সাথে কাজ করার সুন্দর অভিজ্ঞতা হয়েছে। হক ভাই, সৈয়দ শামসুল হক, ওনাকে যখন আমি মুখোশ নাটকটা দিলাম, মানে এরিয়াল ডফম্যানের ডেথ অন দ্য মেইডেন, এই নাটকটা দিয়ে বললাম যে হক ভাই এটা পড়েন, দেখেন আপনার কাছে ভালো লাগে কি না, আপনি এটা অ্যাডাপ্টেশন করবেন, আমি এটা নির্দেশনা দেবো। তো উনি পড়ে একদম চমৎকৃত হলেন। উনি বললেন হ্যাঁ আমি এটা করবো সারা, আপনি আমাকে সাংঘাতিক ভালো একটা নাটক দিয়েছেন। তারপর যে আমি যখন নির্দেশনা দিয়েছি মঞ্চে প্রথম নাটকটা হবে, তখন উনি আমার পাশে দাঁড়িয়ে মঞ্চে বললেন যে আমি আমার প্রত্যেকটা নির্দেশকের সাথে একটা ছবি তুলি, আপনার সাথে একটা ছবি। তখন আমার বয়স অনেক কম, মানে আমি এখন থেকে আরও 12-13 বছর আগের কথা বলছি। অ্যান্ড ওটাও আমার জন্য একটা বড় পাওয়া যে উনি আমাকে এরকমভাবে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, এরকমভাবে আমাকে এক ধরনের সঙ্গী নির্দেশক হিসেবে সম্মান দিয়েছেন।
আমার ভালো লাগে চিন্তা করতে যে আতাউর রহমান উনিও একজন বড় নির্দেশক, নাগরিক নাট্য সম্প্রদায়। উনি সবসময় ভাবেন আমার কথা, বলেন যে না সারা, তোমার এই মঞ্চের থেকে এতটা দূরে সরে যাওয়া ঠিক হচ্ছে না। উনি এমন এখন প্রস্তাব দিচ্ছেন যে ঈর্ষা নাটকটা, যেটা আমরা পুরোটা মুখস্থ করে করতাম, আমার মুখস্থ করে করতে কোনো অসুবিধা নেই, কিন্তু হয়তো অন্যান্য যারা কুশীলব তাদের একটু সমস্যা আছে, তোমরা চলো এটা আমরা শ্রুতি নাটক হিসেবে করি। সো এখন ওই ঈর্ষা নাটকটা, যেটা বিরাট 2 ঘন্টার নাটক এবং 7টা ডায়ালগে লেখা, সেটা হয়তো এখন শ্রুতি নাটক হিসেবে আমরা দর্শকের সামনে নিয়ে আসবো। সো এই যে আমরা সংস্পর্শে এসেছি বড় বড় মানুষের, এটা আমাকে নানাভাবে উপকৃত করেছে। আসাদুজ্জামান নূর, উনি এত বড় মাপের একজন অভিনেতা। ওনাকে যখন আমি দেখেছি অভিনয় করতে, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, দেখেছি, বুঝেছি যে খুব মাপা ইয়ে করতে হয়, মানে এক্সপ্রেশনসগুলো দিতে হয়। চিন্তা মানে এরকম না যে স্টেজে যদি 10-এর মধ্যে 8 এক্সপ্রেশন দিতে হয়, টেলিভিশনে 8-এর মধ্যে 10-এর মধ্যে 3 এক্সপ্রেশন দিতে হয়, এত কম এক্সপ্রেশন দিতে হয়। তো এমনি করে শিখেছি, আবুল হায়াতের কাছে শিখেছি, হুমায়ুন আহমেদের কাছে শিখেছি। আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমি এত বড় বড় মাপের লোকের পাশে দাঁড়িয়ে কাজ করতে শিখেছি, এবং আমি মনে করি সেই জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তবে যা কিছুই আমি করেছি, আমার কাছে মনে হয় যদি আমি একটা বিশ্লেষণ করি, দেখা যাবে যে আমি মানে নারী হিসেবে সবসময় খুব সচেতন ছিলাম। হয়তো প্রথম দিকে অত সচেতনতাটা অত স্পষ্ট ছিল না, কিন্তু মানে পরবর্তীকালে, বিশেষ করে গত বছর 15 তো বটেই, আমি খুব সচেতনভাবে একজন নারী হিসেবে একটা মেয়ের ভূমিকা সবসময় চিন্তা করেছি। এবং আমি মনে করি যে এটা একটা বড় রোল প্লে করছে আমাদের বর্তমান সমাজে। আজকে আমি যখন সিসিমপুর করতে যাই, যখন আমরা সেসেমি স্ট্রিট করি, তখন আমরা কিন্তু একটা মেয়েকে তার স্টেরিওটাইপ রোলের বাইরে দেখাতে পছন্দ করি এবং দেখাতে সচেষ্ট হয়েছি যে একটা নারী, সে মা হবে, আদর্শ মা হবে, সে একটা আদর্শ মেয়ে হবে, এবং সে ভালো রাঁধবে বা ভালো চুল বাঁধবে, সেটা নয়। সে একটা নারী, সে একটা মানুষ, এবং তার আকাঙ্ক্ষা নানা রকম হতে পারে। সে এক গুণী ময়রার মতো মিষ্টি দোকানের মালিক হতে চাইতে পারে, সে একজন পাইলট হতে চাইতে পারে, সে একজন মিস্ত্রি হতে চাইতে পারে। কিন্তু আমরা যখন বড় হচ্ছি, তখন কিন্তু এখন আমার মানে বলতে বাধা নেই, কিন্তু আমাদের সমাজে 30 বছর আগে, 40 বছর আগে এটাই ছিল যে মা, তুমি বড় হলে কি হবে? আমি একজন টিচার হব, আমি একজন ডাক্তার হব। বা আমি আবার ছোটোবেলায় ভাবতাম যে কেন যেন আমার খুব একটা আগ্রহ ছিল এয়ার হোস্টেস হওয়ার ব্যাপারে। আমি কি হব? আমি একটা এয়ার হোস্টেস হব, হতে পারে আমি একটা নার্স হব। সো সবসময় একটা জেন্ডার ওরিয়েন্টেড রোলের কথাই ভাবতাম। কিন্তু এখন এই 40 বছর আমার অগ্রগতিতে, সময়ের মানে সাথে চলে আমারও চিন্তা অনেক অন্যরকম হয়েছে। এবং আই রিয়েলি ডু বিলিভ দ্যাট একটা মেয়ের যে স্টেরিওটাইপ রোলেই সে সবসময় কাজ করবে তা নয়, তাকে আউটসাইড অফ দ্য বক্স চিন্তা করতে হবে। এবং সে যদি সেই চিন্তাটা করতে পারে, সেখানেই একটা নারী এবং নারী জাতির সাফল্য। এবং অনেকেই বলে থাকে যে যখন আমি নাটক করেছি, তখন গ্রুপ থিয়েটার ফেডারেশন বললে একদম 200 দলের একটা সারা দেশব্যাপী একটা সংগঠন আছে, সেই গ্রুপ থিয়েটার ফেডারেশনের ইলেকশন করে আমি চেয়ারপারসন হয়েছিলাম। আমি এই চিন্তার বা এই আদর্শের সাথে আমার একমত যে নারীকে একটা তথাকথিত ডিফাইন্ড রোলে চিন্তা করলে হবে না। সে যেন নিজেকে ওরকমভাবে চিন্তা না করে, এবং সমাজও যেন তার সম্পর্কে সেরকমভাবে চিন্তা না করে। সেজন্য একটা নারী এবং নারী জাতির একটা বড় রোল আছে। এবং শুধু নারী জাতির না, আমি মনে করি পুরুষ সমাজেরও সেই জায়গাটা দেখার বিষয় আছে। যে আমার আর আমার ওয়াইফের যখন একটা সন্তান হয়েছে, তখন খালি আমার বউ সন্তান পরিচর্যা করবে না, সে 3 মাসের প্রেগনেন্সি লিভ নেবে না, দরকার হলে
সে 2 মাসের প্রেগনেন্সি লিভ নেবে, আমি 1 মাসের নেব ম্যাটারনিটি লিভ, যাতে করে আমি আমার বাচ্চা দেখাশোনা করতে পারি, সে তার ক্যারিয়ার পারসিউ করতে পারে। তো আমি মনে করি যে নারী পুরুষ মিলেই একটা সমাজ তৈরি করে। আজ বাংলাদেশে আরেকটা যেটা অর্জন আমি মনে করি যে পলিটিক্যাল পর্যায়ে নেতৃত্বে তো নারী আছেনই, আমাদের প্রধানমন্ত্রী নারী, মেন অপোজিশন লিডার নারী, কিন্তু তার চেয়েও বড় ভূমিকা আমি মনে করি রাখছে যে উপজেলা পর্যায়ে যে নির্বাচন হচ্ছে বা যে পরিষদ হচ্ছে, সেটা সরাসরি ভোটের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে নারীরা নির্বাচিত হচ্ছে। প্রত্যেকটা 3টে ইউনিয়নের জন্য একজন নারী নেত্রী নির্বাচিত হচ্ছে, এবং অনেক সময় ওরা উপজেলা চেয়ারম্যান হিসেবেও কন্টেস্ট করছে। তো আমি লিডারশিপের জায়গাটা কেন বিশেষভাবে জোর দিচ্ছি এই কারণে যে আমি মনে করি যে এইসব পলিটিক্যাল পজিশনে যদি নারীরা নিজেদেরকে চিন্তা করতে না পারে, তাহলে কিন্তু নারীর অগ্রগতি করা মানে বেশি অগ্রগতি আমরা ভাবতে পারবো না। আর সর্বশেষে আমি এটা বলতে চাই, বিশেষ করে এখনকার জেনারেশনের মেয়েদেরকে, যে ইলেকট্রনিক মিডিয়াটা কিন্তু সর্বগ্রাসী। এরা কিন্তু পারফেক্ট মেয়ে তৈরি করছে, এবং পারফেক্ট মেয়ে তৈরি করতে করতে আমাদের মেয়েদের কিন্তু মাথা খারাপ করে দিচ্ছে। সবারই কিন্তু মনে হয় যে তার একটা পারফেক্ট ফিগার থাকতে হবে, পারফেক্ট কমপ্লেকশন থাকতে হবে, পারফেক্ট চোখ থাকতে হবে, নাক থাকতে হবে, মুখ থাকতে হবে। এবং আমি বলবো মেয়েদেরকে যে জাস্ট বি ইয়োর সেলফ। ছেলেরা যেরকম মেকআপ দেয় না এবং তারা ভেরি হ্যাপি অ্যাবাউট দেমসেলভস, আমি মনে করি যে মেয়েরা তোমরা প্লিজ, এই ইলেকট্রনিক মিডিয়া অনেক ভালো কাজ করছে, আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, অনেক এন্টারটেইন করছে, বাট প্লিজ ডোন্ট বি সোয়েড অ্যাওয়ে বাই দিস পারফেক্ট ওম্যান। ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট, জাস্ট বি হোয়াট ইউ আর। আমি এবং আমার পরিবার, আমার নাটকের যাত্রা শুরু হয়েছিল আমার নির্দেশক আলী জাকেরের সাথে। একজন অভিনেতা হিসেবে আমি তার সাথে কাজ করেছি, তারপর তার সাথে আমার অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে, এবং সে পরবর্তীতে 2 বছরের মাথায় আমার স্বামী, এবং দীর্ঘ 30 বছরের সংসার। 3 বছরের বিয়ের 1 বছরের মাথায় আমার পুত্র সন্তান হয়, এবং তখন আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করছিলাম। আমার বড় একটা ডিসিশন নিতে হয়েছিল যে আমি যদি নাটক করতে চাই, আমার ছেলেকে আমার কাছে রাখতে চাই, নানা নানির কাছে বড় হবে না, আমাদের কাছে বড় হবে, তাহলে সে আমার সায়েন্স পড়া যাবে না, চলবে না। তো আমি সায়েন্স বদলে আমি লিটারেচার পড়লাম। তারপরে লিটারেচার পড়তে পড়তে মাস্টার্স যখন আমি করছি, তখন আমি আবার অন্তঃসত্ত্বা হলাম এবং আমার মেয়ে জন্ম গ্রহণ করলো। আমার মনে হয়েছিল যে আই এম দ্য লাকিয়েস্ট পারসন, আমার এক ছেলে তারপর এক মেয়ে, এবং আমি খুবই খুশি হয়েছিলাম যে আমার এরকম একটা মানে সম্পূর্ণ সংসার, আমার লেখাপড়াও শেষ, আমার মেয়ে হয়েছে, আমার এক ছেলে আছে। আমি নিজেকে সত্যি ভাগ্যবতী মনে করি যে, বলছি না যে স্ট্রাগল করতে হয়নি, অনেক রকম চ্যালেঞ্জেস সম্মুখীন হতে হয়েছে, এখনও হতে হয়, কিন্তু স্বামী হিসেবে, পার্টনার হিসেবে আলী জাকের খুব অ্যাকমোডেটিং এবং খুব একটা ওপেন মাইন্ডেড একটা ভালো মানুষ। এইটা আমার মনে হয় যে কোনো মানুষের জন্য, যে তার পার্টনার একজন ভালো মানুষ হবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হতে পারে তার টেস্ট আলাদা, হয়তো আমি যে কার্পেটটা পছন্দ করছি ও সেই কার্পেটটা পছন্দ করছে না, বা আমি যে সোফার রঙটা পছন্দ করছি ও পছন্দ করছে না, কিন্তু সে কতটা ভালো, বা ভালোর সংজ্ঞাটা কী, যে আমার অগ্রগতিতে সে বাধা হিসেবে দাঁড়াবে না, সে সেলফিশলি খালি নিজের কথা চিন্তা করবে না, ভাববে না যে ও সারা যদি এখন আরও বড় প্রজেক্ট হাতে নেয় তাহলে আমার যত্ন তো কমে যাবে। এই জায়গাটা কোনো সময় আলী জাকের চিন্তা করে না, সে সব সময় ভাবে যে সারা যেটা করতে চাচ্ছে সে যেন সেটা করতে পারে। এবং আমি মনে করি একটা মানুষের কত সে উন্মুক্ত মনের মানুষ, কত উদার মনের মানুষ, সেটাই একটা মেয়ের জন্য সবচেয়ে, বা একটা পুরুষের ক্ষেত্রে তার সঙ্গী কতটা উদার এবং কতটা উন্মুক্ত মনের মানুষ, মুক্ত মনের মানুষ, এটাই সবচেয়ে বড় পাওয়া। এবং সেই পাওয়াটা আমি পেয়েছি দেখে আমি মনে করি আমি সত্যি ভাগ্যবতী, এবং
আমি আশা করি যে আমার এই পরিবার নিয়ে, এবং একজনের কথা আমার না বললেই না, যে আমার ছোট বোন এবং আমার বন্ধু বলতে আমার ছোট বোন, আমার মা এবং আমার মেয়ে। অফকোর্স আলী জাকের তো আছে, হি ইজ মাই পার্টনার, কাজে পার্টনার, নাটকে পার্টনার, সব জায়গায় সে আমার পার্টনার, সংসারে সে আমার পার্টনার। কিন্তু বন্ধু অবশ্যই সেও আমার বন্ধু, কিন্তু আমি মনে করি একটা মেয়ের বন্ধু আরেকজন মেয়েই হতে পারে, এবং সেই অর্থে আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার বন্ধু, আমার ছেলে আমার অনেক আদরের, আমার হাজব্যান্ড আমারকে অনেক শক্তি দান করেছে, অনেক আমার পাশে দাঁড়িয়ে আমাকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছে, এবং অ্যাজ এ পার্টনার আমি তাকে হেল্প করেছি, সে আমাকে হেল্প করেছে, এবং এই মানে অলমোস্ট একটা আইডিয়াল অবস্থান যে আমি পেয়েছি, এবং সেটার জন্য যে আমি স্ট্রাগল করেছি বা স্ট্রাইভ করেছি সেটাও আমার বলতে হবে। এবং আমি আশা করি যে মেয়েরা সেই জায়গাটা পাবে বা পাওয়ার জন্য চেষ্টা করবে, যে স্বামীকে দেবতার মতো দেখবে কিন্তু পার্টনারের মতো দেখবে না, তাহলে একটু সমস্যা হয়ে যাবে। সবসময় কম্প্রোমাইজ করে চলতে হবে।